আচ্ছা, শুরু করছি। আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় পড়ছি। অধ্যায়ের নাম অণুজীব। আর অণুজীবের মধ্যে আমরা যে অণুজীব নিয়ে পড়তেছি সেটা হলো ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র আমরা শুরু করেছি। আমরা মানব দেহের দুইটা, একটা হলো হেপাটিক সাইজোবনি আর এটা হলো এরিথ্রোসাইটিক সাইজোবনি। মানব দেহের পর্যায়গুলো শেষ করে এখন আমরা আসছি মশকি দেহে। আমরা গত ক্লাসে পড়েছি মশকি দেহের ত্বকের ভিতরে ম্যালেরিয়া পরজীবীর যৌনজনন। আর আজকে আমরা বলবো মশকি দেহের ত্বকের বাইরে স্পোরোগনি। আজকের প্রধান টপিক গুলো হলো স্পোরোগনি, ম্যালেরিয়া পরজীবীর জনক্রম, ম্যালেরিয়ার প্রতিকার, আর স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন। স্পোরোগনি এখন আমরা আসবো। স্পোরোগনি জিনিসটা কি? মশকের ত্বকের প্রাচীরের দুটি স্তরের মাঝে সংলগ্ন থাকা অবস্থায় উচ্ছিষ্ট দশার জীবাণু যে জননের মাধ্যমে স্পোরোজয়েড দশার জীবাণুতে পরিণত হয় তাকে স্পোরোগনি বলে। তাহলে মশকের যে ত্বক আছে সে ত্বকটা হলো দ্বিস্তরী। তাহলে এই দুই স্তরের মাঝ বরাবর উচ্ছিষ্টা সংলগ্ন থেকে স্পোরোগনি শেষ করার মাধ্যমে স্পোরোজয়েড তৈরি করে। স্পোরোগনির ধাপ সমূহ। প্রথম ধাপটার নাম হলো উচ্ছিষ্টের নিউক্লিয়াসের বিভাজন। তাহলে ত্বকের গায়ে সংলগ্ন অবস্থায় প্রতিটি উচ্ছিষ্টের নিউক্লিয়াস, যেটা ছিল ডিপ্লয়েড, তাহলে ডিপ্লয়েড নিউক্লিয়াস প্রথমে মাসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং পরে বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে বহু সংখ্যক হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়। ওসিস্টের মায়োসিসকে পোস্ট জাইগোটিক মায়োসিস বলে। আমরা যদি ছবিটা দেখি তাহলে এই ছিল সেই ওসিস্ট। আর ওসিস্টের পরে পরবর্তী যে আমরা বললাম যে ওসিস্টের নিউক্লিয়াসের বিভাজন, এটা হলো সেই নিউক্লিয়াসের বিভাজন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্বকের প্রাচীর, এটা হলো দুই স্তরই, ভেতরের একটা স্তর, বাইরের একটা স্তর। তাহলে দ্বিস্তরী প্রাচীরের সাথে মাঝ বরাবর সংলগ্ন আছে ওসিস্ট। আর ওসিস্টের নিউক্লিয়াস এটা ছিল ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড নিউক্লিয়াস প্রথমে মায়োসিস বিভাজনে বিভাজিত হয় এবং 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। আর এই প্রত্যেকটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বারবার মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াসের একটা গঠন তৈরি করে। তাহলে এইভাবে ওসিস্টের নিউক্লিয়াস প্রথমে মায়োসিস কিন্তু একবারই হবে, আর মাইটোসিস হবে বারবার। এইভাবে অনেকগুলো নিউক্লিয়াসের একটা গঠন তৈরি করে। আর আমরা বলতেছি যে পোস্ট জাইগোটিক মায়োসিস। তাহলে এই ধরনের মায়োসিসকে আমরা বলবো পোস্ট জাইগোটিক মায়োসিস। কারণ আমরা জানি যে ম্যালেরিয়া পরজীবীর যখন নিষেক হয়েছিল তখন জাইগোট তৈরি হয়েছিল। জাইগোটের পরবর্তী যে দশা তার নাম ছিল ওকিনেট, সেটাও ডিপ্লয়েড। আর ওকুনেটের পরবর্তী দশা ছিল ওসিস্ট। তাহলে যেহেতু জাইগোট হওয়ার পরে এই বিভাজন ঘটেছে, মায়োসিস বিভাজন, এই জন্য এই ধরনের মায়োসিসকে আমরা বলতে পারি পোস্ট জাইগোটিক মায়োসিস। পরিস্ফুটনরত ওসিস্ট। সিস্ট প্রাচীরে আবদ্ধ থাকা অবস্থায় জীবাণুর প্রতিটি নিউক্লিয়াসকে ঘিরে প্রথমে সাইটোপ্লাজম জমা হয় এবং পরে তার চারদিকে প্লাজমা মেমব্রেন গঠিত হয়ে বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার কোষ উৎপন্ন হয়। তা আমরা এর পরের অংশটা দেখব। তাহলে প্রথমে ছিল ওসিস্টের নিউক্লিয়াসের বিভাজন, তারপরে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি যে গোলাকার কোষ। তাহলে এখানে আমরা কিভাবে গোলাকার কোষগুলো তৈরি হয়। তাহলে আমরা জানি যে ওসিস্টের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস ছিল। প্রত্যেক নিউক্লিয়াসের চারপাশে কিছু সাইটোপ্লাজম আসে এবং পরে কোষঝিল্লি দ্বারা বেষ্টিত হয়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার কোষ গঠন করে। এইভাবে এই গোলাকার কোষ তৈরি হয়। তারপরে হবে কি স্পোরোজয়েট গঠন। এরপর কোষগুলো কিন্তু গোলাকার ছিল। তাহলে এরপর কোষগুলোর আকৃতি পরিবর্তিত হয়ে মাকু আকৃতি বিশিষ্ট হয়। মাকু মানে দুই প্রান্ত সুচালো আর মাঝখানটা হবে প্রশস্ত। এই মাকু আকৃতির এই গঠনগুলোকে বলা হবে স্পোরোজয়েট। এরপর সিস্ট প্রাচীর ভেঙে স্পোরোজয়েট গুলো মশকির হিমোসিলে মুক্ত হয়। হিমোসিল হলো মশকি বা পোকাদের দেহের গহ্বরের নাম।
তাহলে সিস্ট আবরণ বা সিস্ট প্রাচীর ভেঙে যায়, স্প্রোজার গুলো মশকির দেহগহ্বর বা হিমোসিলে মুক্ত হয়। স্প্রোজার গুলো হিমোসিল থেকে মশকির লালাগ্রন্থিতে প্রবেশ করে। একটি উচিষ্টে প্রায় 10,000 স্প্রোজার থাকতে পারে এবং একটি মশকির লালাগ্রন্থিতে প্রায় 3,26,000 স্প্রোজার থাকতে পারে। এই অবস্থায় কোনো মশকি কোনো মানুষকে দংশন করলে জীবাণুগুলোর 10% লালা রসের মাধ্যমে মানুষের দেহে স্থানান্তরিত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্প্রোজেট। তাহলে স্প্রোজেটের গঠনটা কিভাবে হবে? এখানে আমরা দেখলাম যে গোলাকার কোষগুলো, তাহলে গোলাকার কোষগুলো পরে পরিবর্তিত হয়, আর পরিবর্তিত যে গঠন সেটা হলো মাকু, অর্থাৎ দুই প্রান্ত সুচলো আমরা দেখতে পাচ্ছি, মাঝখানটা হলো চওড়া। এই মাকু আকৃতির গঠনগুলোর নাম স্প্রোজয়েট। আর স্প্রোজয়েট গুলো কি করে? স্প্রোজয়েট গুলো যখন পরিণত হয় তখন উশিষ্টের প্রাচীরে চাপ প্রদর্শন করে, ফলে উশিষ্ট প্রাচীর নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় এবং বা বিদীর্ণ হয়, যার ফলে ভেতরের উশিষ্টের ভেতরে যে স্প্রোজয়েট সেগুলো মশকের যে দেহগহ্বর, এগুলো হলো দেহগহ্বর, পাকা অংশগুলো হলো দেহগহ্বর, এই দেহগহ্বর বা হিমোসিলে মুক্ত হয়। আর স্প্রোজয়েট গুলো এই হিমোসিল থেকে আস্তে আস্তে চলে যায় মশকের লালা গ্রন্থিতে। আমরা একটু আগে জানলাম যে একটা ওসিস্ট থেকে কতগুলো স্প্রোজয়েট তৈরি হতে পারে, যারা মনোযোগী 10,000। 10,000। তাহলে ধরে নাও আমরা জানি যে মশকির কপের বাইরের প্রাচীরে কতগুলো ওসিস্ট তৈরি হতে পারে। এটা গত ক্লাসের পড়া। মশকির কপের বাইরের প্রাচীরে কতগুলো ওসিস্ট তৈরি হতে পারে, জ্ঞানের গণিতে পড়াইছিলাম, কারো মনে আছে? ওসিস্টের সংখ্যা সর্বোচ্চ কতগুলো হতে পারে, কত থেকে কত? গত ক্লাসে পড়ানো ছিল। আমরা এখানে একটা উশিষ্টের পরিস্ফুটন গুলো দেখাইছি। তাহলে এই যে আমরা এই উশিষ্ট বলছি, তাহলে মশকির কপের বাইরের প্রাচীরে কতগুলো উশিষ্ট তৈরি হতে পারে? জ্যামিতিগণি পড়ানোর সময় বলা হয়েছে, কারোই মনে নাই? স্যার 5টি। ওসিস্ট, ওসিস্ট কতগুলো তৈরি করতে পারে মশকির ক্রপ? 50 স্যার থেকে, 500টি। হ্যাঁ সর্বোচ্চ 500টি আর সর্বনিম্ন 50টি। আমরা 50টা ধরেই যদি আগাই, ধরে নাও মশকির ক্রপের প্রাচীরে 50টা ওসিস্ট আছে, তাহলে একটা ওসিস্ট যদি 10,000 স্প্রোজেট তৈরি করে, তাহলে 50টা ওসিস্ট কয়টা স্প্রোজেট তৈরি করবে? 50,000। 5 লাখ। 5 লাখ 50 ইন্টু 10,000, তাহলে হয় কত? 5 লাখ। তাহলে এখন আমরা বলতেছি যে 5 লাখের মধ্যে 3,26,000 স্প্রোজেট কোথায় থাকতে পারে? মশকির লালা গ্রন্থ। হ্যাঁ লালা গ্রন্থিতে। তাহলে 3,26,000 5 লাখ থেকে বাদ দাও, তাহলে থাকে হলো 1,74,000। ঠিক আছে, 1,74,000 স্প্রোজেট কোথায় থাকবে? মশকির দেহগহ্বর বা হিমোসিলে। তারপরে আমরা আরো একটা কথা বললাম যে মশকি যখন একবার দংশন করে মানুষকে, তখন এই তার লালাগ্রন্থিতে থাকা যে স্প্রোজয়েট, তার ঠিক 10% স্প্রোজয়েট মানুষের দেহে দিয়ে দেয়। তাহলে মানুষের দেহে একবার দংশন করলে মশকি তাহলে কয়টি স্প্রোজয়েট প্রদান করে মানুষকে? কি বলছো না যে কেউ? 30,600 তাহলে হবে। 32,600। তাহলে এই 32,600 মৎস্যকে লালাগ্রন্থি থেকে কমে যাবে না? তাহলে এই ঘাটতিটা পূরণ করবে, জি স্যার। এই ঘাটতিটা পূরণ করবে কোথাকার স্প্রোজয়েট? এই ঘাটতিটা পূরণ করবে যে আমরা জানি যে হিমোসিলে যে স্প্রোজয়েট গুলো তৈরি হয়ে আছে, সেখান থেকে আবার 32,600 লালাগ্রন্থিতে চলে আসে। ঠিক আছে, এইভাবে কিন্তু মৎস্যকে লালাগ্রন্থিতে সবসময় 3,26,000 স্প্রোজয়েট ধারণ করে। তাহলে এই যে আমরা স্প্রোগনি যেটা বললাম, হ্যাঁ এই এই পর্যায়টা কি সবাই বুঝেছো চক্রটা? জি স্যার। স্যার হ্যাঁ বলো। পরে যে বললেন না ঘাটতিটা কিভাবে পূরণ করবে, এটা যদি আবার একটু তো বলতেন। আচ্ছা, ঘাটতিটা মনে করো যে মশকি লালাগ্রন্থিতে 3,26,000 স্প্রোজয়েট থাকে। সে যদি একবার মানুষকে দংশন করে, তাহলে 32,600 পরিমাণ স্প্রোজয়েট মানুষের রক্তে দিয়ে দিবে। এখন মশকির যে দেহগহ্বর বা মশকির যে হিমোসিল, সেই দেহগহ্বর হিমোসিলে
হ্যাঁ, মনে করো যে আরো অনেক স্পোরোজয়েট আছে, সেখান থেকে আসা স্পোরোজয়েট আবার লালা গ্রন্থিতে চলে আসবে। সে 32,600 পরিমাণ ও, আবার এখানে চলে আসবে, আবার দংশন করবে। বুঝতে হ্যাঁ, আবার দংশন করবে, পারলাম। আবার হিমোসিল থেকে স্পোরোজয়েট গুলো লালা গ্রন্থিতে চলে আসবে। বুঝছো? হিমোসিলটা হলো জি স্যার, মশকির বুঝতে পারছি। মশকির দেহ গহ্বর। আচ্ছা, আমরা তো এখানে গ্যামেটোগনি আর স্প্রোগনি দুইটা ছবি এখানে দেওয়া আছে। শুধু যদি পরীক্ষায় স্প্রোগনি আসে তাহলে তোমরা এইভাবেও আঁকাতে পারো। হ্যাঁ, আমরা এই গ্যামেটোগনির অংশগুলো সব বাদ দিয়ে দিয়েছি। গ্যামেটোগনি হলো আমরা বলেছিলাম যে ক্রপের ভেতরে হয়, তাহলে এখানে কিন্তু ফাঁকা কিছু নাই। আমরা ক্রপের বাইরের অংশ থেকে শুরু করেছি, তাহলে এটা হলো ওসিস্ট। ওসিস্ট থেকে আমরা আসবো নিউক্লিয়াসের বিভাজন, তারপরে আসবো গোলাকার কোষ, স্পোরোজয়েট সৃষ্টি, হ্যাঁ, বিদীর্ণ ওসিস্ট, আর এখানে আমরা বলবো মশকির লালা গ্রন্থিতে স্পোরোজয়েট। বুঝতে পেরেছো? এখানে জি গ্যামেটোগনিটা স্যার। দেখানো হয় নাই, আর এখানে দুটাই দেখানো আছে, গ্যামেটোগনিও দেখানো আছে আর বাইরে স্পোরোগনি দেখানো আছে। স্যার, হ্যাঁ, বলো। শুধু গ্যামেটোগনি আসলে তাহলে কি স্পুরগনি হ্যাঁ, হ্যাঁ, গুলা শুধু বাদ শুধু দিয়ে যদি দিব? গ্যামেটোগনি আসে তাহলে তুমি এই নিউক্লিয়াসের বিভাজন থেকে পরের যে চিত্রগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবা। তোমরা শুধু এই ওসিস্ট তৈরি পর্যন্ত দেখাবা। আচ্ছা ভিতরের ক্রপের ভিতরে যাবতীয় চিত্র দিবা, প্লাস ক্রপের বাইরে শুধু ওসিস্টের চিত্রটা দিবা। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। এবার আমরা আসবো আরেকটা টপিকস, যার নাম হলো জনুক্রম। আর জনুক্রমের ইংলিশ হলো অল্টারনেশন অফ জেনারেশন। তো জনুক্রম বলতে আসলে কি কি বোঝায়? কোন জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে ওই জীবের জনুক্রম বলে। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড তো বেশ কয়েকবার বোঝানো হয়েছে। তারপরেও জাস্ট এক কথায় বলো তো, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড মানে কি আসলে? স্যার, যেটার মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে ওটা হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাঁ, যেটার মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকে ওটা হচ্ছে ডিপ্লয়েড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে বলবো হ্যাপ্লয়েড কোষ, আর দুই সেট ক্রোমোজোম যুক্ত কোষকে বলবো ডিপ্লয়েড। থ্যাংক ইউ। তাহলে আমরা আসবো এবার ম্যালেরিয়া পরজীবী জনুক্রম। প্রথমে আমরা আসবো হ্যাপ্লয়েড দশা। আমরা স্পোরোজয়েট দশা দিয়ে শুরু করছি, তার কারণ আমরা জানি স্পোরোজয়েট দশা হলো হ্যাপ্লয়েড। মশকের দেহে ক্রপের প্রাচীরে স্প্রোগনির ফলে উৎপন্ন হয় স্পোরোজয়েট। স্পোরোজয়েট বাহী মশকি মানুষকে দংশন করলে মশকির লালারসের মাধ্যমে স্পোরোজয়েট মানুষের রক্তে প্রবেশ করে। মানুষের রক্তে প্রবেশ করে স্পোরোজয়েট প্রথমে কোন সাইজোগনি সম্পন্ন করে? হেপটিক। হ্যাপাটাইটিস। হেপাটিক সাইজোগনি। থ্যাংক ইউ। তাহলে প্রথমে হেপাটিক সাইজোগনি, এটা হলো একটা অজনজনন পরজীবী, সেটা সম্পন্ন করে। আর সেই সাইজোগনি সম্পন্ন করার সময় সে বিভিন্ন ধরনের দশা তৈরি করে। তার মধ্যে একটা দশার নাম হলো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট দশা। এই মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট দশাটাও হ্যাপ্লয়েড। তাহলে স্পোরোজয়েট মানুষের যকৃতে প্রবেশ করে হেপাটিক সাইজোগনি সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনির ফলে উৎপন্ন হয় মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট মানুষের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে। আর এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করার ফলেও অনেকগুলো দশাই তৈরি করে, যেমন ট্রোফোজয়েট, অ্যামিবয়েড, ট্রোফোজয়েট, সাইজন, হ্যাঁ, এইভাবে মেরোজয়েট, এবং শেষে উৎপন্ন করে গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট দুই ধরনের, একটা মাইক্রো গ্যামেটোসাইট ও একটা ম্যাক্রো গ্যামেটোসাইট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপ্লয়েড, আমরা এখানে বলতে পারি যে ম্যালেরিয়া পরজীবীর প্রথম হ্যাপ্লয়েড দশা বা কোষের নাম কি? অ্যান্সারটি কি হবে? ম্যালেরিয়া পরজীবীর প্রথম হ্যাপ্লয়েড দশা বা প্রথম হ্যাপ্লয়েড কোষের নাম কি? স্পুরোজয়েট। কি নাম? স্পুরোজয়েট। স্পোরোজয়েট। থ্যাংক ইউ। আর শেষ কোষ বা শেষ দশার নাম? ম্যাক্রোগ্যামেটোসাইট। গ্যামেটোসাইট। ম্যাক্রো বললেও হবে, মাইক্রো বললেও হবে, কিন্তু গ্যামেটোসাইট বলাটাই শ্রেয়। গ্যামেটোসাইট হলো হ্যাপ্লয়েড দশার শেষ কোষ। এবার আসবো আমরা ম্যালেরিয়া পরজীবীর ডিপ্লয়েড দশা। তাহলে ডিপ্লয়েড মানে টোয়াইসেল,
প্রথমে আসছে আমরা জাইগোট দশা, কারণ আমরা জানি যে মানুষের দেহে যখন এরিথ্রোসাইটিক সাজানিটা সম্পন্ন হয় তখন দুই ধরনের গ্যামেটোসাইট তৈরি হয়, মাইক্রো আর ম্যাক্রো গ্যামেটোসাইট। এখন অ্যানোফিলিস মশকি মানুষকে যখন দংশন করে, আক্রান্ত মানুষকে যখন দংশন করে, তখন গ্যামেটোসাইট গুলো মশকির লালা রসে চলে যায় এবং সেখান থেকে চলে যায় ক্রপের ভেতর, এবং ক্রপের ভিতরে গ্যামেটোসাইট গুলো কি কি তৈরি করে? শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে। তাহলে এই জাইগোট দশা, মশকির দেহে গ্যামেটোগনির ফলে উৎপন্ন হয় পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট, মানে শুক্রাণু আর ডিম্বাণু। পুং ও স্ত্রীগ্যামেটের মিলনের ফলে উৎপন্ন হয় জাইগোট। তাহলে আমরা মশকি দেহের ক্রপের ভিতরে এরকম আমরা ডিপ্লয়েড একটা কোষ পাবো যার নাম জাইগোট। তাহলে আমরা বলতে পারি ম্যালেরিয়া পরজীবীর প্রথম ডিপ্লয়েড দশা বা প্রথম ডিপ্লয়েড কোষের নাম জাইগোট। এবার আসবে ওকিনেট, ও এটাও ডিপ্লয়েড। জাইগোট সচল হয়ে ওঠে ওকিনেটে পরিণত হয়, আর পরে ওকিনেট ওসিস্টে পরিণত হয়। তাহলে আমরা এবার বলতে পারি যে ডিপ্লয়েড দশার শেষ কোষ হলো ওসিস্ট। প্রথম কোষ হলো জাইগোট আর শেষ কোষ হলো ওসিস্ট, যেটা ডিপ্লয়েড থাকবে। এবার ডিপ্লয়েড ওসিস্ট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোরজয়েড উৎপাদন করে। এই হ্যাপ্লয়েড স্পোরজয়েড দশা মশকির দংশনের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। সুতরাং দেখা যাচ্ছে যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে অবস্থিত হয় এবং ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান। তাহলে আমরা এখানে যদি দেখি, এটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি, চিত্রে আমরা একটা রেখা দিয়ে বুঝিয়েছি। রেখার উপরের অংশ হলো ডিপ্লয়েড দশা, রেখার নিচের অংশগুলো হলো হ্যাপ্লয়েড দশা। তাহলে আমরা হ্যাপ্লয়েড দশা দিয়ে শুরু করেছিলাম, এখানে আমরা বলছি স্পোরজয়েড। এটা স্পোরজয়েড তাহলে কোথায় থেকে পেয়েছি আমরা? কোন চক্র থেকে পেলাম স্পোরজয়েড? স্পোগনে। স্পোরগনি থেকে পেলাম। তাহলে স্পোরগনি কোথায় ঘটেছিল? স্যার স্পোরগনি, মশকির দেহের ক্রপের বাইরে। হ্যাঁ, ক্রপের বাইরে। তাহলে এখানে আমরা পেয়েছিলাম স্পোরজয়েড। স্পোরজয়েড হলো হ্যাপ্লয়েড ছিল। এই হ্যাপ্লয়েড স্পোরজয়েড এখন মশকির লালারসে থাকে, আর মশকি যখন মানুষকে দংশন করে তখন স্পোরজয়েড গুলো মানুষের রক্তে চলে আসে এবং প্রথমে যকৃত কোষকে আক্রমণ করে এবং যকৃত কোষে হেপাটিক সার্জারি সম্পন্ন করে। সেখানে অনেকগুলো দশা তৈরি হয়। আমরা এখানে ক্রিপ্টোজয়েড দিয়েছি, যে কোনো একটা দুটো দশার নাম দিলেই হবে। কেউ হয়তো এখানে মেটাক্রিপ্টোমেটাজয়েড দিতে পারে, কেউ হয়তো মাইক্রোমেটাক্রিপ্টোমেটাজয়েড বলে, যেমন আমরা বর্ণনাতে দিয়েছি মাইক্রোমেটাক্রিপ্টোমেটাজয়েড। হ্যাঁ, যে কোনো একটা বা দুইটা দশা দেখালেই হবে হেপাটিক সার্জারি। তারপরে আমরা পেলাম যে মাইক্রোমেটাক্রিপ্টোমেটাজয়েড এরা আবার লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে। তো এরিথ্রোসাইটিক সাইজোগনিরও কয়েকটা দশার নাম দিয়ে দিলেই হবে, যেমন আমরা এখানে দিয়েছি প্রথম যে দশার ট্রফোজয়েড, তারপরে আমরা দিয়েছি সাইজন, মেরোজয়েড, তারপরে আমরা দিয়েছি গ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট, মাইক্রোগ্যামেটোসাইট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পোরজয়েড ছিল হ্যাপ্লয়েড দশার প্রথম কোষ, আর গ্যামেটোসাইট এটা হলো শেষ কোষ। এখন আমরা আসবো যে এই গ্যামেটোসাইট গুলো মানুষের রক্তে থাকে। মশকি যখন আক্রান্ত ব্যক্তিকে দংশন করে তখন গ্যামেটোসাইট গুলো আবার মশকির লালারসে চলে যায় এবং সেখান থেকে চলে যায় মশকির ক্রপের ভিতরে, এবং ক্রপের ভিতরে মাইক্রোগ্যামেটোসাইট তৈরি করে শুক্রাণু বা পুংগ্যামেট, এবং ম্যাক্রোগ্যামেটোসাইট গুলো তৈরি করে ডিম্বাণু বা স্ত্রীগ্যামেট। এবার ক্রপের ভিতরেই তৈরি হয়, নিষেকের ফলে তৈরি হয় জাইগোট, যেটা ছিল ডিপ্লয়েড দশার প্রথম কোষ। জাইগোট কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই আরেকটা দশায় পরিণত হয় যার নাম ওকিনেট। জাইগোটটা ছিল নিশ্চল আর ওকিনেটটা ছিল সচল। এবার ওকিনেট পরবর্তীতে আবার পরিণত হয় কয়েক ঘন্টা পর ওসিস্ট। ওসিস্ট ছিল ডিপ্লয়েড দশার শেষ কোষ। আর ওসিস্টের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকবে সেটা প্রথমে মায়োসিস বিভাজনে বিভাজিত হয়, পরে মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে আবার স্পোরজয়েড তৈরি করে। তাহলে আমরা প্রথমে শুরু করেছিলাম হ্যাপ্লয়েড দশা দিয়ে, হ্যাপ্লয়েড দশা থেকে আসলাম বিভিন্ন দশা পার হয়ে আমরা জাইগোটে আসলাম, জাইগোট থেকে আবার বিভিন্ন দশা পার হয়ে আবার স্পোরজয়েডে আসলাম বা হ্যাপ্লয়েডে আসলাম।
তাহলে প্রথমে হ্যাপ্লয়েড দিয়ে শুরু করেছিলাম, ডিপ্লয়েডে শেষ করলাম, আবার ডিপ্লয়েড দিয়ে শুরু করি, আবার হ্যাপ্লয়েডে এসে শেষ করলাম। তাহলে চক্রটা কি সবাই বুঝেছো অনুক্রমটা? তাহলে আমি আবার বলছি যে এবার অ্যান্সার গুলো বলবা। তাহলে ম্যালেরিয়া পরজীবীর ডিপ্লয়েড দশার প্রথম কোষ আর শেষ কোষের নাম বলো। প্রথম কোষ জাইগোট আর শেষ কোষ ওসিস্ট। ওসিস্ট। আচ্ছা, আরেকটা কোশ্চেন, যে ম্যালেরিয়া পরজীবীর হ্যাপ্লয়েড দশার প্রথম কোষ এবং শেষ কোষ। হ্যাপ্লয়েড দশার প্রথম কোষ স্পুরোজয়েড, শেষ কোষ কি বলে এটা, গ্যামেটোসাইট। শেষ কোষ হলো গ্যামেটোসাইট। আবার কেউ যদি বলে যে শেষ কোষ স্যার শুক্রাণু ডিম্বাণু, সেটাও হবে, গ্যামেটোসাইট বললেও হবে আর শুক্রাণু ডিম্বাণু বললেও হবে, কারণ মাইক্রোগ্যামেটোসাইট পরে শুক্রাণু তৈরি করে আর ম্যাক্রোগ্যামেটোসাইট পরে ডিম্বাণু তৈরি করে। তাহলে গ্যামেটোসাইট বললেও হবে বা জনন কোষ বললেও হবে আর শুক্রাণু ডিম্বাণু বললেও হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, ওসিস্টের কয়বার মায়োসিস হয়? একবার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা আসবো ম্যালেরিয়ার প্রতিকার। ম্যালেরিয়ার প্রতিকার তিন ভাবে হতে পারে। তো প্রথমটা হলো প্রজনন ক্ষেত্র ধ্বংস। প্রজনন ক্ষেত্র, তাহলে ম্যালেরিয়া কোথায় প্রজনন করতে, সরি ম্যালেরিয়া বলতে হলো ম্যালেরিয়া পরজীবী বহন করে হলো মশকি, আর মশকির যদি আমরা প্রজনন ক্ষেত্র ধ্বংস করে দিই তাহলে আমরা পরোক্ষভাবে ম্যালেরিয়া পরজীবীর আক্রমণ থেকে রক্ষা পাবো। তাহলে প্রথমটা আসছে হলো প্রজনন ক্ষেত্র ধ্বংস। তাহলে মশকি কোথায় ডিম পারে? এরা হলো বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় আছে, অর্থাৎ যেখানে পানি জমে থাকে, আবদ্ধ পানি। হ্যাঁ, আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে অনেক খানাখন্দ আছে বা পুকুর আছে, বা দেখা গেল যে অনেক ভাঙ্গা কন্টেনার, ভাঙ্গা কলসি, এরকম অনেক কিছু জমা হয়ে থাকে, সেগুলোতে মশকিরা সাধারণত ডিম পারে। তাহলে সেই ডোবানালা যদি আমরা পরিষ্কার রাখি এবং যেখানে সেখানে যদি পানি জমতে না দিই, হ্যাঁ, তাহলে আমরা কি করব, যে আমাদের মশকি প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়ে যাবে। আর প্রজনন ক্ষেত্র ধ্বংস হলে মশকি বংশবৃদ্ধি করতে পারবে না, পরোক্ষভাবে ম্যালেরিয়া পরজীবী বহন করতে পারবে না। এবার আসবো 2 নম্বর, লার্ভা ও পিউপা ধ্বংস। তো এই আবদ্ধ জলাশয়ে বা পচা পানিতে মশকির যে ডিম, সেই ডিম ফুটে যে বাচ্চাগুলো বেরোয়, সেগুলোর নাম হলো লার্ভা আর পিউপা। লার্ভার পরবর্তী স্টেজ পিউপা। লার্ভাটা হলো সচল আর পিউপাটা হলো নিশ্চল। তাহলে এরকম মশকির ডিম ফুটে প্রথম যে সচল শিশু বা বাচ্চার বের হয় তার নাম লার্ভা। আর লার্ভা যখন খাওয়া দাওয়া করে না, নিশ্চল থাকে এবং রেস্ট নেয়, তারপর সে একটা আবরণ তৈরি করে, সেটা হলো পিউপা। এরকম আবদ্ধ জলাশয় বা পচা পানিতে এই মশকির লার্ভা ও পিউপা গুলো থাকে। এখন সেগুলো ধ্বংস করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক ধরনের পদক্ষেপ হলো যে পানিতে যদি আমরা কেরোসিন বা পেট্রোল জাতীয় কেমিক্যাল আমরা দিই, তাহলে দেখা যাবে যে পানির উপরে একটা লেয়ার, তেলের একটা লেয়ার জন্মায়, এবং সেই লেয়ারের কারণে দেখা গেল যে মশকির লার্ভা এবং পিউপা পানি থেকে অক্সিজেন নিতে পারে না, আর অক্সিজেন না নিতে পারার কারণে তারা ধ্বংস হয়। তবে এক্ষেত্রে কিছুটা সমস্যাও হয়, কারণ পানিতে অন্যান্য প্রাণীও আছে, তখন অন্যান্য প্রাণী মারা যেতে পারে। এই কারণে দেখা গেলো যে এটা একটু ক্ষতিকর। এইভাবে যদি আমরা করতে যাই, মশা নিধন করতে চাই, তাহলে আমাদের অন্যান্য প্রাণীও মারা যেতে পারে। তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক যদি আমরা পানিতে মিশাই, জলাশয়ের পানিতে মিশাই, সেক্ষেত্রেও দেখা যাবে লার্ভা এবং পিউপা মারা যাচ্ছে। আরেকটা ভালো পদ্ধতি আছে, যে যদি আমরা জুভেনাইল হরমোনটার নাম কি? জুভেনাইল হরমোন। এই হরমোন যদি আমরা আবদ্ধ জলাশয়ে ছিটাই দিই, তাহলে দেখা যাচ্ছে যে লার্ভা গুলো আছে বা পিউপা গুলো আছে, তারা আজীবন লার্ভা এবং পিউপা দশায় থেকে যাবে, তারা কখনো অ্যাডাল্ট মশকিতে পরিণত হবে না। হ্যাঁ, তারা এই হরমোন লার্ভাকে আজীবন লার্ভাতেই রেখে দিবে বা পিউপাকে আজীবন পিউপাতেই রেখে দিবে। পিউপা কখনোই পরিণত বা পূর্ণাঙ্গ মশকিতে পরিণত হতে পারবে না।
তাহলে এইভাবে যদি মশকি পূর্ণাঙ্গ না হয় তাহলে তো সেই ম্যালেরিয়া পরজীবী বহন করতে পারবে না। কাজেই এইভাবে আমরা মশকির লার্ভা এবং পিউপাকে ধ্বংস করতে পারি। এখানে ধ্বংস করা যায় না, মানে জুভেনাইল হরমোন দিয়ে আমরা ধ্বংস করতে পারবো না, তবে লার্ভা এবং পিউপাকে আজীবন লার্ভা এবং পিউপাকে রেখে দিই, যার ফলে পূর্ণাঙ্গ মশকি তৈরি হবে না আর ম্যালেরিয়া পরজীবী বহন করবে না। এছাড়াও আমরা আরো আরো একটা কি করতে পারি, সেটা হলো আবদ্ধ জলাশয় বা পচা পানিতে আমরা মশক লার্ভা এবং পিউপা থেকেও কিছু মাছ চাষ করতে পারি। যেমন লার্ভা থেকেও মাছ হলো যেমন গাপ্পি, কই মাছ, শিং মাছ, খলসে মাছ, তেলাপিয়া মাছ, তারপর হলো পুঁটি মাছ, টাকি মাছ, চ্যাং মাছ। এই সমস্ত মাছ যদি আমরা পচা পানিতে চাষ করি তাহলে দেখা গেল যে তারাও মশকের লার্ভা এবং পিউপা ধ্বংস করে খেয়ে ফেলতে পারে। তাহলে এইভাবে আমরা মশকির লার্ভা এবং পিউপাকে ধ্বংস করতে পারি। তাহলে 2 নম্বর পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো? লার্ভা এবং পিউপা ধ্বংস করার উপায় কি কি? স্যার জাস্ট পয়েন্ট করে মনে রাখবা। প্রথম পয়েন্ট কি বললাম? কেরোসিন বা পেট্রোল। 2 নম্বর পয়েন্ট কি বলবো? যে আমরা বলবো যে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। তারপরে আমরা আরেকটা করতে পারি যে হরমোন, জুভেনাইল হরমোন প্রয়োগ করতে পারি। আর আরেকটা করতে পারি যে মশকি থেকেও কিছু মাছ চাষ করা। তাহলে এই 4টা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। মাছগুলোর নাম কি আমি আবার বলছি: গাপ্পি, কই মাছ, শিং মাছ, খলসে মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, চ্যাং মাছ। এবার আসবো পূর্ণাঙ্গ মশককুল নিধন। তাহলে পূর্ণাঙ্গ মশককুল নিধনের জন্য আমরা কি করতে পারি? ফগিং মেশিনের সাহায্যে আমরা কিছু সালফার ডাই অক্সাইডের ধোঁয়া সৃষ্টি করতে পারি। ফগিং মেশিন, যেটা কুয়াশার মতো, দেখা গেলো যে স্প্রে করলে কুয়াশার মতো হয়ে যায়, কিছু দেখা যায় না। তো এরকম ফগিং মেশিনের সাহায্যে যদি আমরা এরকম ধোঁয়া সৃষ্টি করতে পারি সালফার ডাই অক্সাইডের, তাহলে দেখা গেলো যে মশাগুলো অনেকটা হয়ে যায়, মানে সেন্সলেস টাইপের হয়ে যায়। আর তখন দেখা গেলো যে আস্তে আস্তে বেশি সেন্সলেস এর অবস্থায় চলে গেলে মারা যায়। যদি ওষুধটা তো ভালো এই থাকে, গ্যাসটা তো ওষুধটা যদি মানুষের জন্য মানুষের জন্য ক্ষতিকর একটু না? ক্ষতিকর। মানুষের জন্য ক্ষতিকর কারণ হলো যখন গ্যাসটা দেওয়া হয় তখন বলা হয় যে যারা ঘরের ভিতরে মানুষ আছে তারা বাইরে যেন অপেক্ষা করে, মুখে মুখটা যেন কিছুক্ষণের জন্য চেপে রাখে। মুখ নাক কিছুক্ষণ চেপে রাখে, কারণ এই গ্যাসটা মানুষের জন্য ক্ষতিকর। তো যাই হোক, পূর্ণাঙ্গ মশক কি নিধনের জন্য আমাদের এরকম ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া আরো কিছু আছে, যে রেডিয়েশন। রেডিয়েশনের মাধ্যমে দেখা গেল যে যদি আমরা মশকি বন্ধ্যা মশা তৈরি করতে পারি, ঠিক আছে? যেমন হলো পুরুষ মশক হলো পুরুষ আর মশকি হলো স্ত্রী। তাহলে পুরুষ মশাকে যদি আমরা বন্ধ্যা করে দিতে পারি তাহলে দেখা গেল যে আমরা কি করব, যে তারা যখন প্রজননে সম্পন্ন করবে তখন কোনো ডিম তৈরি করতে পারবে না, মশকি কোনো ডিম তৈরি করতে পারবে না, যেহেতু পুরুষরা বন্ধ্যা। তাহলে এইভাবে আমরা পূর্ণাঙ্গ মশকিকে নিধন করতে পারি। এরপর আসবো কীটনাশক ব্যবহার। তাহলে অধিকাংশ শহরে দেখা গেল যে মশা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এবার আসি আমরা মশকির দংশন থেকে আত্মরক্ষা। মশারি, কয়েল বা বিভিন্ন ধরনের স্প্রে প্রয়োগ করার মাধ্যমে আমরা মশকির দংশন থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারি। এরপরে আসবো আমরা ম্যালেরিয়া রোগীর চিকিৎসা। আমরা আরো কিছু করতে পারি। আমরা যেমন হলো লোশন, বিভিন্ন ধরনের লোশন, সেগুলো যদি আমরা গায়ে মাখি তাহলে দেখা গেলো যে ত্বকটা তৈলাক্ত থাকে, যার ফলে মশাকে কামড়াতে পারে না। ম্যালেরিয়া রোগীর চিকিৎসা। তো ম্যালেরিয়া রোগীর চিকিৎসায় সিনকোনা গাছের বাকল থেকে প্রাপ্ত কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের চিকিৎসার মূল ঔষধ। পরবর্তীতে এই কুইনাইন থেকে বাণিজ্যিক ভিত্তিতে ক্লোরোকুইন, নেভাকুইন, নেপাক্রিন প্রভৃতি ওষুধ তৈরি হয়েছে। একটি আশঙ্কার বিষয়, বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণু ক্লোরোকুইন প্রতিরোধী হয়ে উঠেছে। আর্টিমিসিনিন প্রতিরোধী হয়ে উঠছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম।
তাহলে ক্লোরোকুইন হলো, এটাও প্রতিরোধী হচ্ছে, আর এটা হলো প্লাজমোডিয়ামের একটা প্রজাতি যার নাম হলো ফ্যালসিপারাম। সে আরেকটা ওষুধ আর্টিমিসিনিন, এটা থেকে প্রতিরোধী হয়ে উঠছে। ম্যালেরিয়ার টিকা দীর্ঘ প্রায় 30 বছর গবেষণার পর আবিষ্কৃত হয়েছে পৃথিবীর প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক মস্কুইরিক্স, যা আরটিএসএস নামেও পরিচিত। 4 ডোজের এই টিকা প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। তাহলে এই টিকাও অনেকে নিতে পারে, যার ফলে আমাদের কখনো যদি স্পোরেজেনবাহী কোনো মশকে আমাদের দেহে কামড়াতে আসে, তাহলে আমাদের ম্যালেরিয়া রোগ হবে না। স্যার, হ্যাঁ বলো। এই টিকা তো মাত্র প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে, আর আরো যে 3টা জীবাণু আছে যেগুলো মানব হ্যাঁ দেহকে হ্যাঁ, ধ্বংস করে, ওগুলোর বিরুদ্ধেও ওগুলার জন্য কোনো ওগুলোর বিরুদ্ধে হয়তো অল্প কাজ করতে পারে, তবে ফ্যালসিপারামের বিরুদ্ধে এরা কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে পারে। অন্যান্য যেমন প্লাজমোডিয়াম ভাইরাস বলো, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া বলো, তাদের বিরুদ্ধে হয়তো হালকা পাতলা কাজ করতে পারে। যেমন ফ্যালসিপারামের মধ্যে বলছে কার্যকর অ্যান্টিবডি উৎপাদন করতে পারে, তবে অন্যান্য যে প্লাজমোডিয়ামের প্রজাতিগুলো আছে তাদের বিরুদ্ধেও হালকা কাজ করবে। হ্যাঁ, ফ্যালসিপারামের মতো এত ভালো কাজ করবে না, তবে হালকা কাজ করবে। এই জন্য যদি সম্ভব হয় তাহলে এই টিকা নেওয়া যেতে পারে। এবার আসছে নমুনা প্রশ্ন। সবাই উদ্দীপকটা একটু খেয়াল করো। ব্যাঙাচি আকৃতির এক প্রকার ভাইরাস প্রোক্যারিওটিক এক প্রকার অণুজীবকে আক্রমণ করে, তার ভিতরেই সংখ্যাবৃদ্ধি সম্পন্ন করে এবং পশুটিকে ধ্বংস করে দেয়। তাহলে ব্যাঙাচি আকৃতির এক প্রকার ভাইরাস মানে কোন ভাইরাস? T2 টিটোফাজ। প্রোক্যারিওটিক এক প্রকার অণুজীব মানে কোন অণুজীব? Escherichia coli হ্যাঁ ঠিক আছে, এস্টেরিখিয়া কোলাই এটা বললেও হবে, বা ব্যাকটেরিয়া বললেও হবে। আক্রমণ করে তার ভিতরেই সংখ্যাবৃদ্ধি সম্পন্ন করে। আমরা জানি তাহলে ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে ঢুকে একটা সংখ্যাবৃদ্ধি চক্র সম্পন্ন করে, সেই চক্রের নাম কি? এবং শেষে বলা হয়েছে পোষকটিকে ধ্বংস করে। তাহলে পোষকটিকে আবার ধ্বংস করে দেয়, মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। তাহলে এখানে কোন ধরনের চক্রের কথা বলা হয়েছে? ভাইরাসের লাইটিক চক্র লাইটিক বা চক্র। রাইবোজ। না, লাইসোজেনিক না, এখানে লাইটিক চক্র। যেহেতু হচ্ছে যে লাইসোজেনিকেও লাইটিক চক্র হয়, তবে সেই লাইসোজেনিক যখন লাইটিক চক্র হচ্ছে, কিন্তু লাইটিক চক্রের মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে, কাজে এখানে বলতে হবে লাইটিক চক্র। সাইজন কি? অ্যান্সার কি কি হবে? এটার নিউক্লিয়াস ক্রমাগত বিভক্ত হয়ে যে হ্যাঁ, গঠন তৈরি করে আর একটু তাকে ভালো সাইলোজ করে বলা বলে। যায় যে ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত দশা। বলা যায় না, ম্যালেরিয়া পরজীবীর বহু নিউক্লিয়াস যুক্ত দশা। জি স্যার। খ নাম্বার, ডেঙ্গু জ্বরের জীবাণুর বাহকের বৈজ্ঞানিক নাম। তাহলে এখানে বলা হয়েছে ডেঙ্গু জ্বরের জীবাণুর বাহকের বৈজ্ঞানিক নাম। তাহলে বাহক কে? ডেঙ্গু জ্বরের জীবাণুর বাহক কে? মশকিটার নাম কি? না না, ডেঙ্গু জ্বর বলেছে, ম্যালেরিয়া জীবাণু বলেনি তো। ডেঙ্গু জ্বরের যে ফ্ল্যাভি ভাইরাস, সে ফ্ল্যাভি ভাইরাসের বাহক কে? ফ্ল্যাভি ভাইরাসের বাহক কে? এডিস ইজিপ্টি। তাহলে সেই বইটির নাম লিখলে তুমি 1 পাবা। তাহলে এখানে আরো 1 মাস পাওয়ার জন্য কি করতে হবে? ডেঙ্গু জ্বর কাকে বলে সেটা লিখতে হবে, বুঝছো? তাহলে ডেঙ্গু জ্বর কাকে বলে সেটা কি লিখবা? যে ফ্ল্যাভি ভাইরাস দ্বারা সৃষ্ট মানুষের একটি জ্বর রোগ। উদ্দীপকে উল্লিখিত পোষকের বৈশিষ্ট্য সহ গঠন বর্ণনা করো। তাহলে পোষকটা এখানে কে ছিল? উদ্দীপকের পোষক কে ছিল? ভাইরাসের পোষক ব্যাকটেরিয়া ছিল। ব্যাকটেরিয়া ছিল। তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লিখবা, বৈশিষ্ট্য লিখে গঠন লিখবা, বৈশিষ্ট্য সহ গঠন বর্ণনা করতে হবে। ঘ নাম্বার, উদ্দীপকের আলোকে প্রথমোক্ত অণুজীবের সংখ্যা বৃদ্ধি। প্রথমোক্ত অণুজীবটা ছিল কে? ভাইরাস, টি2 ভাইরাস। সেই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া নাম কি? বলো, সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়ার নাম কি? লাইটিক চক্র। লাইটিক চক্রের প্রথম 2টি ধাপ
বর্ণনা করে পুরো প্রক্রিয়াটি চিত্রে দেখাও। তাহলে পুরো প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে দেখাবা, কিন্তু বর্ণনা দিবা শুধু প্রথম দুটি ধাপে। তাহলে প্রথম দুটি ধাপের নাম কি হবে লাইটিং চক্রের? সংযুক্তিকরণ আর একটা হবে ডিএনএ প্রবেশ, একটা হবে ফার্স্ট সংযুক্তি, ডিএনএ প্রবেশ, আর একটা হবে যে পোষক দেহে ফার্স্ট ফার্স্ট ডিএনএ ডিএনএ প্রবেশ। প্রবেশ। তাহলে এই দুইটার বর্ণনা দিবা, কিন্তু চিত্রের মাধ্যমে লাইটিং চক্রের পুরো চিহ্নিতকরণটা দেখাতে হবে, আর বর্ণনা শুধু প্রথম দুটো ধাপে বর্ণনা করতে হবে। বুঝতে পেরেছো? আর এখানে স্যার। কিন্তু বলতে হবে, মনে করো যে যেহেতু 4 মার্কের, এখানে বলছে প্রথমোক্ত অণুজীবের সংখ্যা বৃদ্ধি। তোমরা এখানে সবাই বুঝতেছো লাইটিং চক্র, কিন্তু তোমরা লাইটিং চক্র দিয়ে শুরু করে দিলা, তা কিন্তু না। তোমাকে ধারাবাহিকভাবে যেতে হবে, যে প্রথমোক্ত অণুজীব মানে হলো ভাইরাস, ফার্স্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া ফার্স্ট যেটাই বলো, বা টিটু ভাইরাস একটা বললেই হবে। এটা শুধু ভাইরাস বললে আবার হবে না, অবশ্যই বলতে হবে টিটু ভাইরাস অথবা ব্যাকটেরিয়া ফার্স্ট, হ্যাঁ, এইভাবে বলতে হবে। তাহলে সেই ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বলতে এখানে লাইটিং চক্রের কথা বলা হয়েছে। আর লাইটিং চক্রের প্রথম দুটি ধাপ সংযুক্তি আর হলো ফার্স্ট ডিএনএ কোষক দিয়ে প্রবেশ, এই দুটো বর্ণনা দিলাম, আর পরে চিত্র দ্বারা প্রক্রিয়াটা দেখাই দিলাম। তাহলে এইভাবে তোমাকে অ্যান্সার করে আসতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। আমি আরেকটা কোশ্চেন করি যেটা এখানে নাই, দেখি পারো কিনা। তাহলে মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী সাইজন দশা কয়বার ঘটায়? কোশ্চেন বুঝতে পেরেছো? ম্যালেরিয়া পরজীবীর সাইজন দশা মানব স্যার দেহে দুইবার। দুইবার কোথায় কোথায় একটু বলো। স্যার এই যে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিতে আর একটা এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিতে। হ্যাঁ, তাহলে এই হেপাটিক সাইজোগনিতেই কয়বার হলো? জি স্যার, হেপাটিক সাইজোগনিতেই তাহলে কয়বার হলো? দুইবার। আর এরিথ্রোসাইটিক সাইজোগনিতে হয় না? এরিথ্রোসাইটিক, হ্যাঁ তিনবার স্যার, সরি। হ্যাঁ, তাহলে তিনবার। তাহলে হেপাটিক সাইজোগনিতে দুইবার, আর এরিথ্রোসাইটিক সাইজোগনিতে সাইজন দশা হয় একবার। তাহলে মোট তিনবার সাইজন দশা সম্পন্ন করে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যালেরিয়া পরজীবীর সবচেয়ে আক্রমণাত্মক দশা মানবদেহে কোনটি? পুরুষ না, লোহিত রক্তকণিকাকে আক্রান্ত করে যে মেরোজয়েট। হ্যাঁ, আর কেউ বলবা কিছু? স্যার, এখানে যে এই অধ্যায়ের যে বৈজ্ঞানিক টার্ম গুলা এগুলা মনে থাকে না কি বৈজ্ঞানিক? স্যার। কতগুলা নাম আছে না, হ্যাঁ, যে বিভিন্ন হ্যাঁ, এটা, ভাইরাসের হ্যাঁ, ওষুধের নামও, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো মনে থাকে না। এগুলা মনে থাকে না। এখন ওগুলো এখন বাধ্য হয়ে না যেগুলো স্যার। মুখস্থ করতে হবে, কারণ তো ওগুলো নামগুলো একটু কঠিন, তোমাকে আয়ত্ত করতে হবে, বারবার লিখে হোক বা